গল্পের শুরুতেই আমরা মেঘকে দেখতে পাই। মেঘ সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছে। তারপর তার প্রিয় ফুল গাছগুলোতে পানি দিয়ে 2 কাপ কফি তৈরি করছে। 1 কাপ কফি হচ্ছে তার প্রিয় ভালোবাসার মানুষটির জন্য। আজ সে হসপিটালে ভর্তি আছে কোমাতে, আর এখানেই তার জন্য মেঘ থাকতে হচ্ছে হসপিটালে তার দেখাশোনা করার জন্য। আমাদের গল্পের মূল নায়িকার নাম হচ্ছে জ্যোতি। জ্যোতিই মূলত হসপিটালে ভর্তি আছে। এখানে সে এসে দেখতে পায় তার অক্সিজেন লেভেল অনেকটাই কমে গিয়েছে। সে দ্রুত ওয়ার্ড বয়ের কাছে দৌড়ে গিয়ে বলছে বড় ডাক্তারকে তাড়াতাড়ি নিয়ে আসতে। ওয়ার্ড বয় দ্রুত গিয়ে সিনিয়র ডাক্তারকে বলার পর সিনিয়র ডাক্তার আর তার সঙ্গে ছিল জুনিয়র ডক্টর উষা, তারা দ্রুত কেবিনে চলে আসে। এখানে যখন উষা ভিতরে ঢুকে তখন দেয়ালে অনেক ধরনের ছবি দেখতে পায়। আসলে হসপিটালে তো এই ধরনের ছবি দিয়ে রাখে না, আর এখানে পেশেন্টের তারা ট্রিটমেন্ট শুরু করে দেয়। এখানে আমরা গল্পের নায়ককে দেখতে পাই। মেঘ আর উষা আগে থেকেই পরিচিত ছিল, আর উষা হচ্ছে মেঘের স্টুডেন্ট ছিল কেমিস্ট্রির, তাই দুজনকে চিনে ফেলে। এখানে ডক্টররা ট্রিটমেন্ট করার পর জ্যোতি একটু সুস্থতা বোধ করে। তখন মেঘ জ্যোতিকে বলে, তুমি কি উষাকে চিনতে পেরেছো? উষা আসলে কে ছিল? উষা আমার সেই স্টুডেন্ট ছিল কেমিস্ট্রির, আজকে এই হসপিটালে সে ডক্টরি করছে। জ্যোতি তখন বলে, হ্যাঁ সব কিছুই মনে আছে, সে তো মেডিকেলে চান্স পাওয়ার পর আপনার জন্য কালো শাড়ি পরে এসেছিল। এবার জ্যোতি মেঘকে প্রশ্ন করে, আপনি কি তার প্রেমে আবার পড়েছেন? মেঘ একটু মস্করা করে প্রশ্ন করে, কোথায় যেন পোড়া গন্ধ বের হচ্ছে। জ্যোতি বলে, কই? মেঘ বলে, তোমার কাছ থেকে। আমি উষার কথা বলেছি বলে তোমার জেলাস হচ্ছে, তাই না? জ্যোতি বলছে, তেমন কিছু না, আমি এখন এমন একজনকে চাই যে আপনাকে সবসময় আগলে রাখবে, ঠিক আমার মতো করে যেভাবে আমি আপনাকে সবসময় আগলে রেখেছি। তারা দুজন কথা বলতে বলতে সেখানে চলে আসে উষা। উষা সেখানে এসে আগের মতোই মেঘকে স্যার বলে ডাকছে। মেঘ তখন বলছে, আমাকে স্যার বলে ডাকতে হবে না, আমাকে মেঘ ভায়া বলে ডাকবে, আর এটা হচ্ছে তোমার জ্যোতি আপু। এরপরে উষা জ্যোতির সব কিছু চেক করতে নিলে তখন মেঘ বলছে, মনিটরে সব কিছু ঠিক আছে, তোমার এখানে আসতে কোনো বাহানা করতে হবে না। হ্যাঁ, আমি আপনার সাথেই দেখা করতে আসছি, অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, তাই না? এভাবেই দুজন কথা বলে তারপর উষা এখান থেকে চলে যায়, আর জ্যোতি সব কথা শুনে। তারপর জ্যোতি প্রশ্ন করে মেঘকে, তুমি কেন ওকে কফি খেতে সাধলে না? তখন মেঘ বলে, এখানে 2 কাপ কফি ছিল, 1 কাপ আমার আর 1 কাপ হচ্ছে তোমার, তাহলে আমি কেন উষাকে এখান থেকে দিব? জ্যোতি বলে, কষ্ট হয় আমার, কিন্তু আবার ভয়ও করে, মরে যেতে ইচ্ছে করে, কিন্তু আবার অন্ধকার দুনিয়াতে কিভাবে থাকবো একা আপনাকে ছাড়া? আপনার কোনো কথাও শুনতে পাবো না, এভাবে আর কতদিন চলবে? মেঘ বলে, সৃষ্টিকর্তা পৃথিবীতে অপ্রয়োজনে কিছু রাখে না, তোমাকে আমার প্রয়োজন, তার জন্য তোমার বেঁচে থাকতে হবে, আমার জন্য হলেও। রাতে উষা জ্যোতির রুমে আসে, এসে পুরো ঘরটা দেখতে থাকে। তখন উষার দেওয়া একটি বই মেঘের কাছে ছিল, সেই বইটা সে খুঁজে পায়। যখন ভার্সিটিতে ছিল তখন উষা মেঘকে এই বইটি গিফট করেছিল। উষা তখন জ্যোতির কাছে এসে বসে বলছে যে এই বইটা যখন আমি ভার্সিটিতে পড়েছিলাম, হুমায়ুন আহমেদের লেখা, তখন এই বইটা আমি কিনেছিলাম, আর বইটা পড়ে অনেকটা বিষণ্ণ হয়ে গিয়েছিলাম। তখন আমি মেঘ স্যারকে এই বইটা গিফট করেছিলাম। স্যার কি কখনো এই বইটা পড়েছে? জ্যোতিকে প্রশ্ন করে। আসলে স্যার কি বলেছিল, আমি আসলে গাধা ছিলাম। তখন আগের সিনে চলে গিয়েছে, যখন মেঘ ভার্সিটিতে পড়াশোনা করতে নতুন এসেছিল, তখন র্যাগিংয়ের শিকার হয়। তারপর উষার সাথে পরিচয় হয়। উষাকে তখন কেমিস্ট্রি সাবজেক্ট মেঘ পড়াতো। মেঘ পড়াশোনায় একটু ভালো ছিল, আর উষা প্রায় সময়ই মেঘকে রান্না করে খাওয়াতো। উষা খেয়াল করেছে এখানে মেঘের চেহারাটা অনেকটাই মলিন হয়েছে। তাড়াতাড়ি তারা একটি বাসার নিচে ফার্মেসিতে আসে। এখান থেকে কিছু ওষুধ কিনে মেঘ তারপর কিছু টাকা বাকির খাতায় লিখে রাখে। তখন উষা বুঝতে পারে যে স্যারের কাছে মনে হয় টাকা নেই। উষার তখন পকেট থেকে 2000 টাকা বের করে বলে যে এটা আম্মু আপনাকে এক্সট্রা দিয়েছে আমাকে এবার ভালো করে পড়ানোর জন্য এই মাসের। তারপরে সেটা বুঝতে পারে মেঘ যে এই টাকাটা আসলে উষার আম্মু দেয়নি। তখন মেঘ উষাকে
বলে যে টাকাটা তুমি কি চুরি করেছো? তখন উষা বলে না আমি আসলে চুরি করিনি, টাকাটা আমার নিজেরই। তখন মেঘ বলে যে আমি কখনো মিথ্যা কথা বলা পছন্দ করি না একদমই। তখন মেঘ সেই টাকাটা উষাকে ফেরত দিয়ে দেয়। আর এখানে তাদের মধ্যে অনেক কথা হয় আর স্যার স্টুডেন্টের মধ্যে খুব খুনসুটি কথাবার্তা হচ্ছিল। মেঘ যখন বলছিল যে আমি মিথ্যা কথা একদমই পছন্দ করছি না, তখন উষা বলছে আমাকে কি সহ্য করা হচ্ছে না? তো এগুলো কথা বলার পরে মেঘ উষা টাকাটা দিয়ে চলে আসে। এখানে পরের দিন মেঘ ভার্সিটিতে আসলে এখানে আকাশপ্রিয়া নামে একটি আইডি থেকে সবসময় শুধু মেসেজ আসতো, 2-3 দিন ধরে এরকমই চলতে থাকে। বিভিন্ন কাব্য মেসেজ আসতো, যখন মেঘ কল দিত তখন কিন্তু কলগুলো কেউ রিসিভ করতো না। তো এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। এখানে মেঘ আর উষার মধ্যে দেখা হয়, কথা হয়। তখন উষা বলছে চলেন আমি আজকে কিছু বই কিনবো, আমার সাথে যাবেন? তখন মেঘ না করে পারল না, তখন বলল যে আচ্ছা ঠিক আছে চলো। আর এখানে মেঘ উষাকে প্রশ্ন করলো তুমি কয়টা সিম চালাও? উষা তখন বলল যে না আমি তো একটা সিমই ইউজ করি। তারপরে তারা এখানে বই কেনার জন্য চলে আসে। তখন হুমায়ুন আহমেদের একটি বই উষার অনেক বেশি পছন্দ হয়ে যায়। তখন সেই বইটা কিনে উষা পড়া শুরু করে দেয়। তারপর অনেকটা বিষণ্ণতা হয়ে পড়ে এই বইটা পড়ার পরে। তারপরের দিন উষা যায় মেঘের সাথে দেখা করতে কালো শাড়ি পরে। আর তখন উষা মেঘকে সেই বইটা গিফট করে। আর এখানে উষার সাথে মেঘের অনেকক্ষণ অনেক কথা হয়। এরপর উষা মেঘকে সেই অপেক্ষা বইটি দেয় আর মোমবাতি জ্বালিয়ে বইটি একা মেঘকে পড়তে বলে। তারপরে বইটি মেঘের হাতে তুলে দেয়। আর এই সময় মেঘের একটি কল চলে আসে। তারপর মেঘ দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ সেই কলটি ছিল আর কেউ না, জ্যোতির কল ছিল। আর মেঘ তখন থেকেই জ্যোতিকে অনেক বেশি ভালোবাসতো। আর উষা সেখান থেকে চলে যায়। এরপরে সিন আমরা বর্তমানে দেখতে পাই। এখানে উষা জ্যোতিকে বলে ওই দিনের পর থেকে ভাইয়ার সাথে আর আমার দেখা হয়নি, আমি তারপর থেকে আর ভাইয়ার সাথেও যোগাযোগ করি নাই। এখানে উষা জ্যোতিকে বলে জ্যোতি আপু আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু একটা বিকাল চেয়েছিলাম। এতক্ষণে জ্যোতি জবাব দেয় না তুমি বেশি কিছু চাওনি, কিন্তু কিছু পেতে হলে একটু অপেক্ষা করতে হয় উষা। কারো অপেক্ষা শেষ হয় আবার কারো অপেক্ষা শেষ হয় না। উষা কথা শেষ করতে করতে আবার চোখ মুছে জ্যোতির দিকে তাকায়। সে দেখে জ্যোতি একদম চুপচাপ হয়ে আছে। তখন দ্রুত সিনিয়র ডাক্তারকে ডেকে তাড়াতাড়ি জ্যোতির ট্রিটমেন্ট শুরু করে। এখানে সিনিয়র ডাক্তার আর উষা দুজনে কথা বলতেছিল। এখানে উষা সিনিয়র ডাক্তারকে বলছে আমি জ্যোতি আপুর সাথে কথা বলেছিলাম, সেও আমার সাথে কথা বলেছে, এমনকি মেঘ ভাইয়ার সাথেও জ্যোতি আপু সবসময় কথা বলে। সিনিয়র ডাক্তার উষাকে বলছে এটা তোমার মনের ভুল, কারণ জ্যোতি কখনই কথা বলতে পারবে না। আর আমরা সবসময়ই ট্রিটমেন্ট করে আসছি জ্যোতিকে ভালো করার জন্য। জ্যোতি অনেক দিন ধরেই কোমাতে রয়েছে। পরের দিন উষা জ্যোতির রুমে গিয়ে দেখতে পায় মেঘ মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা বইটি পড়তেছিল। উষা তখন বলে আপনি কি অপেক্ষা বইটি পড়েছিলেন? তখন মেঘ বলে না আমি পড়ি নাই, তুমি যে দিয়েছো সেটাও ভুলে গিয়েছিলাম। মেঘ বলছে কি চমৎকার এই বইতে লিখেছে, এই মাত্রই এটা পড়তে নিয়েছিলাম, একটু পরেই বুঝতে পারলাম যে বইটা অনেক সুন্দর, তুমি যে দিয়েছো আর তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটি বই দেওয়ার জন্য। উষা যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখন ওয়ার্ড বয়ের সাথে দেখা হচ্ছিল। তখন ওয়ার্ড বয় বলছে আমিও একদিন জ্যোতি আপুকে কথা বলতে দেখেছিলাম একদিন শিশু ওয়ার্ডের সামনে। আর জ্যোতি আপু না কেউ মারা গেলে বুঝতে পারতো তার আগে থেকেই, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছিল না। পরের দিন উষা যখন মেঘের কোচিং সেন্টারের সামনে গিয়ে বলছে আপনি তো আমাকে একটা বিকাল দিলেন না, চলেন আজকে আমরা কোথাও একটু হেঁটে আসি। তখন উষা আবার বলল চলেন আমরা আজকে একসাথেই রিকশায় করে হসপিটাল যাই, আর যেতে যেতে আপনার আকাশপ্রিয়ার কথাগুলো শুনি। মেঘ তখন যেতে যেতে উষাকে বলে আজকে যে তোমার সাথে একসাথে রিকশায় যাচ্ছি, জানো যদি জ্যোতি জানতে পারে সে অনেক বেশি কষ্ট পাবে। মেঘ তখন বলছে যে জানো রিকশা হচ্ছে বাঙালিদের জন্য প্রেম করার একটি প্রিয় জায়গা, এ কারণেই জ্যোতি অনেকটা কষ্ট পাবে, কারণ জ্যোতি অনেক বেশি পছন্দ করতো। এখানে আমরা মেঘকে দেখতে পাই ফোনে কথা বলছে।
এখানে আমরা আগের কিছু সিন দেখতে পাচ্ছি যেখানে মেঘ আকাশপ্রিয়ার সাথে কথা বলতেছে ফোনে। আকাশপ্রিয়া সেদিন দেখা করতে চাচ্ছিল মেঘের সাথে, তো মেঘ সেখানে আকাশপ্রিয়াকে দেখার জন্য চলে আসে। ঝুম বৃষ্টি ছিল কিন্তু আকাশপ্রিয়া আসেনি। তো এভাবে কয়েকদিন যাওয়ার পর মেঘের কাছে আবার একটি ফোন আসে, কিন্তু সেই ফোনটি ছিল আকাশপ্রিয়ার মা মানে জ্যোতির মায়ের ফোন ছিল। আর ফোনে বলতেছিল যে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে চিকিৎসা করাতে। তোমরা যদি ভার্সিটি থেকে কিছু টাকা ফান্ড উঠিয়ে দিতে পারতে তাহলে আমার মেয়ের চিকিৎসাটা ভালোভাবে চলতে পারতো। তারপরে মেঘ আসে জ্যোতির মায়ের সাথে দেখা করতে, আর তখন জ্যোতির মাকে জিজ্ঞেস করে কিভাবে কি হয়েছিল। জ্যোতির মা তখন বলে সেদিন কার সাথে যেন দেখা করতে আসছিল জ্যোতি, আর সাদা শাড়ি পরে, কিন্তু তার দেখাটা আর হয়নি, তার আগেই জ্যোতি অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো এখানে অনেক কথা জ্যোতির মা বলে। তখন মেঘ এই ধরনের কথাগুলো শুনে অনেকটা আবেগে ভেঙে পড়ে। তারপর মেঘের হাতে জ্যোতির যে ডায়েরি আর কিছু চিঠি ছিল সেগুলো মেঘের হাতে দিয়ে দেয়, যে বলে এগুলো জ্যোতির, এগুলোতে অনেক কিছুই লেখা আছে, তুমি চাইলে এগুলো পড়তে পারো, তারপর তুমি সব উত্তর জানতে পারবে। এই চিঠিগুলো আর ডায়েরিটা পড়লে আমার মনে হয় এগুলো তোমাকে নিয়েই লেখা ছিল আমার মেয়ের। ভার্সিটির প্রথম দিন জ্যোতি এসে দেখে মেঘ র্যাগিংয়ের শিকার হচ্ছিল। মেঘ র্যাগিংয়ের শিকার হয়ে সে ভার্সিটি ঝাড়ু দিচ্ছিল, আর তখন জ্যোতি দূর থেকে মেঘকে দেখছিল, আর তখন থেকেই জ্যোতির মেঘকে অনেক বেশি ভালো লেগে যায়। তারপর মেঘের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড দেখে জ্যোতির অনেক বেশি ভালো লেগে যায় মেঘকে। এরপরে মেঘের থেকে ঘটনাভাবেই কোনোভাবেই মেঘের নাম্বারটা ম্যানেজ হয়ে যায় জ্যোতির কাছে। এরপরেই দূর থেকে সব সময় মেঘকে কল করতো জ্যোতি। তো আজকে ছিল সেই দিন জ্যোতি দেখা করতে আসছিল মেঘের সাথে। সেদিনই জ্যোতির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই জ্যোতি আজকে হসপিটালে ভর্তি থাকে। তো সব কিছুই মেঘ পড়তে পারে সেই ডায়েরি আর চিঠিতে। তারপর জ্যোতিকে দেখে তারা ফান্ড উঠানোর জন্য ছুটে যায়। তারপর জ্যোতির বাড়িতে মেঘ চলে যায়। জ্যোতির বাড়িতে যখন মেঘ আসে সেখানে জ্যোতির মায়ের সাথে কথা বলে। কথা বলার পর জ্যোতির রুমে আসে। রুমে এসে সেখানে অনেক ধরনের ছবি দেখতে পায়। তারপর একটি ডায়েরি খুঁজে পায়। এখানে খুব সুন্দর সুন্দর কিছু জায়গার ছবি ছিল। আসলে জ্যোতি যে জায়গাগুলো পছন্দ করত সেই জায়গাগুলোর ছবি এখানে আর্ট করে রাখতো। নিচে এসে জ্যোতির স্কুটিটা দেখতে পায়, সেখানে অনেক ধুলো জমেছিল। তারপর তারা ফান্ড উঠাচ্ছিল জ্যোতির চিকিৎসার জন্য। এখানে অনেক টাকার দরকার ছিল জ্যোতির চিকিৎসার। তো বাড়িটাও জ্যোতির মা বিক্রি করে দেয়, কিন্তু জ্যোতির জিনিসপত্রগুলো মেঘ নিজে নিয়ে সেই হসপিটালের কেবিনে রেখে দেয়। আর সেখানে বড় ডাক্তার এসে বলে যে আজকের পর থেকে জ্যোতির আর কোনো টাকা দেওয়া লাগবে না এই হসপিটালে। জ্যোতি যতদিন বেঁচে থাকবে এই হসপিটালের যত চিকিৎসার খরচ সব হসপিটাল দিবে বলছে। আর এগুলো শুনে সবাই অনেক বেশি খুশি হয়। তারপর থেকেই এখানে মেঘ থাকা শুরু করে দেয় জ্যোতির পাশে। আর জ্যোতির আম্মুও এখানে সব সময় থাকে জ্যোতির পাশাপাশি বসে জ্যোতির খেয়াল রাখার জন্য। এভাবেই দুজন সব সময় জ্যোতিকে দেখে শুনে রাখতো। আর এখানে জ্যোতির বার্থডে চলে আসে, তাই দুজনে একটি কেক তৈরি করে নিয়ে আসে। তারপর বলে যে জ্যোতি তো নেই, কেকটা আমরা কেটে জ্যোতির বার্থডে উদযাপন করি। কিন্তু জ্যোতির মা সবসময় যে সোয়েটারটা জ্যোতির জন্য তৈরি করছিল সেটা মেঘকে পরিয়ে দেয়। এখানে আমরা জ্যোতির সেই পছন্দের জায়গাগুলোতে দেখতে পাই মেঘ চলে যাচ্ছে। আর জ্যোতি পাহাড় পছন্দ করে, সেখানেও মেঘ এসে জ্যোতিকে অনুভব করে যে জ্যোতি মেঘের সাথে কথা বলছে। কিন্তু সেখানে জ্যোতি মেঘকে বলে, জানো যেদিন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম সেদিন কিন্তু আমি তোমাকে দেখতে পেয়েছি, কিন্তু তুমি আমাকে দেখো নাই। তখন মেঘ বলে কিভাবে তুমি আমাকে দেখেছিলে? তখন জ্যোতি সব কিছু খুলে বলে, যখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার উপর পড়েছিলাম তখন দেখছিলাম তুমি যাচ্ছ, চোখটা খুলে আমি তোমার দিকেই তাকিয়েছিলাম, কিন্তু তুমি খেয়াল করনি। তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার চোখটা যেন এরকমই খোলা থাকে, না বন্ধ হয়, আর আমি না হয় তোমাকে দেখতে পাবো না।
তারপর এগুলো বলে জ্যোতি অনেক কান্না করে দেয়। তারপর মেঘও অনেকটা ইমোশন হয়ে যায়। দুজনের মধ্যে সবসময় এরকম কথা হতো, সবসময় জ্যোতি মেঘের সাথে কথা বলতো। তারপর ফোন আসে মেঘের ফোনে যে জ্যোতির মা স্ট্রোক করেছে, কিন্তু মেঘ তখন অনেকটা দূরে ছিল, এখান থেকে যাওয়া সম্ভব ছিল না এত তাড়াতাড়ি। মেঘ তখন অনেকটা কান্নাকাটি করে ফেলে। তারপর সব কথা যখন উষাকে বলে, উষাও অনেকটা ইমোশন হয়ে যাচ্ছে। তো এখানে আমরা আগের সিনগুলো দেখতে পেলাম আসলে কিভাবে জ্যোতি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে উষা অনেকটাই ভেঙে পড়ে আর অনেক কান্নাকাটি করে ফেলে। তারপর একটা প্রশ্ন করে মেঘকে, আচ্ছা জ্যোতি আপু যে কথা বলে এটা কি আপনি বিশ্বাস করেন যে আপনার সাথে সবসময় জ্যোতি আপু কীভাবে কথা বলতে পারে? এখানে মেঘ বলে যে বিশ্বাস হচ্ছে মানুষের প্রশান্তি, যেটা তুমিও ফিল করলে সবসময় তোমারও ভালো লাগবে। তারপর উষাকে আমরা দেখতে পাই ছুটে আসে জ্যোতির কাছে, এসে এক দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে থাকে। তখন উষা জ্যোতির দিকে তাকানোর পরে জ্যোতিও উষার দিকে তাকিয়ে থাকে। তারপর জ্যোতি অনেকটাই ইমোশন হয়ে পড়ে। উষা তখন জ্যোতিকে ডাকে জ্যোতির কাছে আসার জন্য। তারপর উষা তখন জ্যোতির কাছে আসলে জ্যোতি বলে আমার হাতটা শক্ত করে ধরো। উষা তখন জ্যোতির হাতটা শক্ত করে ধরে বলে, তোমার আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না, তোমার অপেক্ষার প্রয়োগ শেষ হয়ে এসেছে। তুমি পরের দিন সকাল 10টায় চলে আসবে আমার কাছে আমাকে দেখার জন্য। তারপরে উষা কিছুই বুঝতে পারতেছিল না যে আসলে কি বলবে। এখানে দুজন দেখলাম অনেক বেশি ইমোশন হয়ে পড়েছে। উষা অনেক বেশি কান্না করে দিচ্ছে জ্যোতির কথাগুলো শুনে। তো পরের দিনে কিন্তু আমরা এখন সিন দেখতে পাচ্ছি উষা সকাল 10টায় চলে এসেছে, এসে দেখে জ্যোতি অনেক রক্তবমি করতেছে এখানে। তো সেই সব দেখে অনেক কান্না করে দিচ্ছে উষা। তারপরে মেঘ বলতেছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, জ্যোতি চাচ্ছে না যে আর বেঁচে থাক, সব স্বাভাবিকভাবেই হয়ে যাক। তো সেখানে উষা যখন বাড়ি ফিরে আসছিল দেখতে পায় একদিন মেঘকে। মেঘ রাস্তার উপর অনেকগুলো ফুল গাছ কিনে কোথায় যেন যাচ্ছে। তখন উষা মেঘকে ফলো করতে থাকে। যেখানে জ্যোতিকে কবর দিয়েছিল সেখানে মেঘ এসে একটি তাঁবু টাঙিয়ে জ্যোতির পাশেই সে বাস করা শুরু করে দিয়েছে, আর তার আশেপাশেই ওই ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছিল। এগুলো দেখে উষা অনেকটাই খুশি হয়। তারপরে উষা মেঘকে দেখে আবার অনেকটা ইমোশনও হয়ে যায় যে জ্যোতি এত ভালো একজন পার্টনার পেয়েছে যে সব সময় তাকে জ্যোতি আপুকে আগলে রাখতো মেঘ। এসব নিজে ভাবতে থাকে উষা। তখন উষা মনে মনে ভাবে আমাকে কি দেখেছে মেঘ ভাইয়া। তখন মেঘ বলে যে আর লুকিয়ে থাকা লাগবে না, তুমি সামনে চলে আসো। তারপর এখানে 3 কাপ কফি তৈরি করে নিয়ে আসে মেঘ। তারপরে 1 কাপ কফি ছিল জ্যোতির জন্য আর আরেক কাপ কফি ছিল উষার জন্য। তিনজনে এখানে কথা বলতে থাকে। তখন উষা বলে, আচ্ছা জ্যোতি আপু কি আমাদেরকে দেখতে পারে? তখন মেঘ বলে, ও সব সময় আমাদেরকে দেখে আর সব সময় ও আমাদের সাথে কথা বলে থাকে। কখনো পাবো না যেন যারা প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে, ভালোবাসার শব্দটা তাদের জন্যই জন্ম হয়েছে, বাকি সব মিথ্যা মিছুটান। তো আমরা এই গল্পের দ্বারা অনেক কিছুই কিন্তু বুঝতে পেরেছি যে একটা মানুষ আসলে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে।